ওয়েলকাম টু ম্যাথ এক্সপ্রেস চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানিয়ে আজকে আমরা যে পার্টটা করতেছিলাম 218 নম্বর পেজের যে ম্যাথমেটিক্সের অঙ্কগুলো এবিটিএ টেস্ট পেপারের তার 3 দাগ পর্যন্ত হয়ে গেছিলো। আজকে 4 দাগের অঙ্কগুলো এখন সলভ করবো, ঠিক আছে? তো দেখো হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, 4 দাগের অঙ্কগুলো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। বলেছে প্রথম অঙ্কটা 4 দাগের 1 বলেছে কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই। এই অনুসারে বার্ষিক 10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা দেখো, এখানে বলেছে কি যে এই অনুসারে বলছে আর কি 10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো দেখো, এই যে লাইনটা আছে না, কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই। তো 6 মাস কেন? এটা বেকার লাইন, ঠিক আছে? তো এই লাইনটা হচ্ছে কি বেকার লাইন, এটার কোনো মানেই হয় না, ঠিক আছে? এটা দেওয়ার কোনো মানেই হয় না, এটা দিয়েছে জাস্ট কি না, জাস্ট একটু ভয় দেখানোর জন্য। হ্যাঁ, ভয় পেলে তো চলবে না। 6 মাস পর বলছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, তো আমরা কি জানি 1 বছর পর্যন্ত কি হয়, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি হয়, একই থাকে না? তাহলে এখানে আবার দেখো বলেছে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। আরে ভাই, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কি 1 বছরের আমি সরল সুদ বের করি আর চক্রবৃদ্ধি সুদ বের করি, যাই বার করি না কেন কী হবে, সমান হবে না? তাই তো, সমান হবে। তো তাহলে এখান থেকে আমরা কি করব, সুদটাকে বার করব, ঠিক আছে? ওটাই চক্রবৃদ্ধি সুদ বলো আর সরল সুদ বলো, সমানই হয় 1 বছরের জন্য। তাহলে এখানে 800 টাকার 1 বছরের 10% হারে আমরা সরল সুদ দিয়ে অঙ্কটাকে করে দেবো। কী করবো আমরা, সরল সুদ দিয়েই করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত দিয়েছে, 6 মাস পরে 10% 800 টাকা, তাহলে আসল। তো এখান থেকে সুদ জানতে চাইছে, তাহলে আই সমান আমরা কি জানি, PTR/100। আমি একটু লিখছি না, হ্যাঁ, PTR/100 দিয়েই করবো। তাহলে এখান থেকে দেখো আই চক্রবৃদ্ধি সুদ এখানে বার করবো, আইটাই বার করবো আর কি, এটাই চক্রবৃদ্ধি সুদ বেরোবে, যেটাই মানে সরল সুদ হবে ওটাই চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে এখানে পি মানে কত, আসল 800 টাকা, 800 ইন্টু টাইম মানে কত বছর, টাইম হচ্ছে 1 বছরের জন্য, আর 10% হারে বাই কত 100, কাটাকাটি করে 2টা শূন্য সাথে 2 শূন্য কাটলাম, তাহলে আই ইজিক্যাল টু 8 10 80 টাকা। তাহলে আমরা সুদটা কত টাকা পাবো, 80 টাকা সুদ পাবো, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা বুঝতে পারলে তো? তাহলে চক্রবৃদ্ধি সুদ করলেও কিন্তু এটাই বেরাবে, হ্যাঁ, 80 টাকাই আসবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অঙ্কটাকে কীভাবে করবো আমরা, করে দেখাবো। 1 বছরের জন্য, তো 1 বছরের জন্য সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একই বেরায়, ঠিক আছে? যদি দেখতে চাও দেখো আমি দেখাচ্ছি, P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n হয়, তাই না? এটা অ্যামাউন্টের ক্ষেত্রে দাঁড়ায়, এটাই কি দাঁড়ায়, অ্যামাউন্ট দাঁড়ায়। অ্যামাউন্ট মানে কি, সুদ আসল মিলে হয়। তাহলে দেখো এখানে আসল কত টাকা দেওয়া আছে, 800 টাকা। তাহলে 1 প্লাস 10% হারে, হ্যাঁ না, 10 বাই কত 100, তার পাওয়ারে 1 বছরের জন্য এখানে দাঁড়াবে কি, এটা অ্যামাউন্ট, তাই তো? তাহলে এখানে দেখো 800 ইন্টু এখানে শূন্য শূন্য কাটলাম, তাহলে হচ্ছে 10 1 10 প্লাস 11/10, হ্যাঁ না, একবারই আছে, তাহলে একবারই লিখলাম এটা। তাহলে এটাই সমান কি দাঁড়াবে, অ্যামাউন্ট দাঁড়াবে, শূন্যর সাথে শূন্য কাটলাম, তাহলে 11 8 88 মানে 880 টাকা, এটা আমার অ্যামাউন্ট দাঁড়িয়ে গেল, মানে টোটাল টাকাটা, মানে অ্যামাউন্ট মানে কি সুদ আসল মিলে দাঁড়ালো। তাহলে আমার আসল তো 800 টাকা, তাহলে এখান থেকে সুদ সমান কত হবে, সুদ সমান হবে 880, মানে সুদ আসল থেকে আসলকে বাদ দিয়ে দিব, তাহলে 880 মাইনাস 800 মানে কত টাকা হবে, 80 টাকা। তুমি যেভাবেই করতে পারো 80 টাকাই আসবে, ঠিক আছে? এটা একটা প্রসেস দেখালাম, আর এখানে একটা দেখালাম, এটা চক্রবৃদ্ধি এভাবে করতে পারো তুমি অঙ্কটাকে, এটাকে, ঠিক আছে? এটাকে এভাবে করতে পারো, অথবা তুমি এভাবে করতে পারো, যেটাই করো ঠিক হবে, ঠিক আছে? চলো নেক্সট, পরের অঙ্কটাতে 2 দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, বলছে ABC একটি ব্যবসায় দেখো কি বলেছে, ABC, এই যে ABC বলেছে একটি ব্যবসায়ী এত টাকা মানে 36,400 টাকা লাভ করে, এ এবং বি এর মূলধন অনুপাত 5:3। দেখো এখানে বলছে এ ও বি এর মূলধন অনুপাত 5:3 এবং বি ও সি এর মূলধন অনুপাত 5:4 হলে এর লাভ্যাংশ কত হবে, এটা দিয়েছে না? তো দেখো এখানে A/B কত দেওয়া আছে, A/B সমান কত দেওয়া আছে না, এখানে A/B, এ ও বি এর মূলধন অনুপাত কত, 5:3, তাহলে 5:3 এটা দেওয়া আছে, 5:3 এটা দেওয়া আছে, তাই না? B/C, B/C কত দেওয়া আছে দেখো, BOC এর মূলধন অনুপাত 5:4, তাহলে এটা হবে 5:4, 5:4, ঠিক আছে? তো দেখো এখানটাতে একটা জিনিস, এখানেও বি আছে এখানেও বি আছে, তাই না? তাহলে বি এর যে অনুপাতটা তো সমান হবে, এখানে বির মান কত 3, এখানে বি এর মান কত 5, আলাদা আলাদা আছে,
তাহলে এটাকে আমরা সমান করব, তাই না? সমান করতে গেলে কি করব, এই যে 5 যেটা আছে একে দিয়ে এইটাকে গুণ করব, আর এই 3 দিয়ে এটাকে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে গুণ করলে কি হবে, দেখো গুণ করতে গেলে কি করতে হবে, পুরোটাকেই গুণ করতে হবে, ব্যালেন্স মানে মানে অনুপাতের এপাশেও গুণ করতে হবে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। তাহলে একে একটা 5 দিয়ে গুণ করে দিলাম, আর একে তাহলে আমরা এই 3 দিয়ে একে গুণ করে দেবো। তাহলে 3 5 এটা 15 হয়ে যাবে, আর 5 3 15, এটা সমান সমান হয়ে যাবে দিলে, মানে বি এখানেও 15 থাকলো, তাহলে বি এখানেও 15 থাকলো। তাহলে একে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, 5 5 এটা হচ্ছে 25 H2, এখানে 5 3 15, এটা বেরোলো 25 H2 15, আর এটা কত হচ্ছে 3 5 15 H2, এটা 3 4 12, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা H2 B H2 সির মানটা পেয়ে যাচ্ছি, তাই না? A H2 B H2 C, দেখো এর কত 25 H2, বির মান এখানেও দেখো 15, এখানেও 15 হয়ে গেছে, তাহলে 15 নিয়ে নিলাম, আর সিটা কত 12 হলো। তাহলে H2 B H2 C কত হচ্ছে 25 H2 15 H2 12, ঠিক আছে? তাহলে এটা তিনজনের মূলধনের অনুপাত আমরা বের করে ফেললাম, ঠিক আছে? এবার বলেছে এ এবং বি এর মূলধনের অনুপাত 5:3। এখানে কি বলেছিল দেখো, এর লাভ্যাংশ কত জানতে চেয়েছে, তাই না? তাহলে এ মানে এইটা, তাহলে এবার মোট লাভ কত, এখানে দেখো মোট লাভ হচ্ছে 36,400 টাকা, 36,400 টাকা, 36,400 টাকা। তাহলে এখান থেকে এর লাভ কত হবে, এর লাভ সমান, দেখো এর অনুপাত কত 25, তাহলে 25 হবে উপরে 25, আর টোটালটা কত হচ্ছে দেখো 25 15, 25 আর 15 5 5 10 20 30 40, 40 10 50 52, মানে 52, আর টোটাল লাভটা 36,400। কাটাকাটি করতে হবে, হ্যাঁ দেখো কাটাকাটি করব, 13 4 52, 13 4 52 কাটলাম, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 13 39 বেশি হয়ে যাবে, 13 দুগুণে 26 10 104, 13 8 104, দুটো শূন্য না 2800, 4 কাটি 4 7 28, দুটো শূন্য 700, তাহলে কত হচ্ছে 25 × 7, 25 7 কত 175, আর দুটা শূন্য, তাহলে 17,500 টাকা, হ্যাঁ 17,500 টাকা। তাহলে এর লাভ্যাংশ কত হবে, এর লাভ হয়ে গেল কত 17,500 টাকা, ঠিক আছে? 17,500 টাকা, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা দেখো, তোমরা যদি বলো যে A/B আর B/C, এই যে অনুপাতটা এরকমভাবে দেওয়া আছে না, এইভাবে তো তোমরা বুঝতে পারলে যেভাবে বুঝলাম। আরেকটা প্রসেস আছে, হ্যাঁ এটাকে বার করানোর, আমি দেখিয়ে দিচ্ছি এখানে শর্টে। দেখো A/B/C, এই তিনটা তো, হ্যাঁ দেখো A/B প্রথমে কি লেখা আছে 5:3, তাহলে এর জায়গায় 5 আর বি এর জায়গায় 3 লিখলাম, ঠিক আছে? এবার দেখো B/C কত দেওয়া আছে, B/C দেওয়া আছে 5:4, তাহলে বি আর সি এর জায়গায় লিখবো। দেখো বি এর ঘরে কত 5:, দেখো এইখানে কত আছে না 5:4 আছে, তাহলে সি এর ঘরে 4 আছে, 4 লিখলাম, ঠিক আছে? লাইন টেনে দাও। এবার কি করবে, দেখো এই যে ফাঁকা জায়গা, এখানে সি এর ঘরে কিছু নাই, আর এখানে এর ঘরটা ফাঁকা আছে, তাই না? কি করবো বলো তো, এই যে সি ঘরটা না, সির ঘরটা তার ঠিক আগে যে সংখ্যাটা আছে না, সেটাকে বসিয়ে দাও। কত আছে 3, তো এখানে 3কে টেনে নিয়ে বসিয়ে দাও, 3 বসিয়ে দিলাম। এইখানটা ফাঁকা আছে, তার আশেপাশে কোনো সংখ্যা আছে, হ্যাঁ আছে 5, তাহলে 5কে টেনে এখানে বসিয়ে দাও, ব্যাস। এবার গুণ করে বসিয়ে দাও, 5 5 কত 25, 5 3 15, 4 3 12, ঠিক আছে? দেখো এখানেও 25 15 12, যদি এটাতেও করো কোনো ভুল হবে না, হ্যাঁ এটাও বেরাবে এখান থেকে অনুপাতটা, এই যে 25 15 12, তুমি যেটা ইচ্ছা করে বার করতে পারো তিনজনের অনুপাত, ঠিক আছে? চলো নেক্সট, তিনেরটা। তো 3 দাগের অঙ্কটাতে কি বলেছে, এইখানে 3 দাগে, যে 3 দাগের অঙ্ক বলেছে √12 - √11, আর বলেছে √13 - √10 মধ্যে কোনটি বড়, তাই তো, এবং কেন? তাহলে কোনটি বড় করলে আমরা কি করি না, স্কোয়ার করে দিই, তাই না? এখানে আছে √12 - √11, তাহলে √12 - √11, তাই তো, এটা আছে √12 - √11, তাহলে এটা কি করব, সমান দিয়ে √12 - √11 তার স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কী হবে, a - b এর হোল স্কোয়ার। তো a - b এর হোল স্কোয়ারের সূত্র কী হয় না, a² - 2ab + b²। তাহলে এটাকে যদি ভাঙি আমরা, √12 তার স্কোয়ার হবে a² - 2ab, a মানে কত √12 × √11, তাহলে -2ab + b² মানে √11 তার স্কোয়ার, এইটা আসলো √11 তার স্কোয়ার। এবার এটা ভাঙলে √12 স্কোয়ার করলে 12, মাইনাস এটা হচ্ছে 2 ×
রুট 12 রুট 11 গুণ করলে হচ্ছে 11 দুগুণে 22, 22 2 হাতে থাকলো 2, 11 1 11, 12 13 132, 132, এটা রুটের মধ্যে থাকবে। আর এটা প্লাস হচ্ছে 11, রুট 11 স্কোয়ার মানে 11। তাহলে 12 আর 11কে যোগ করলে কত হচ্ছে 2 আর 1 3, 1 1 2, 23, তাহলে মাইনাস 2 রুট 132, এটা আসলো। ঠিক আছে, আরেকটা সংখ্যা কত দিয়েছে রুট 13 মাইনাস রুট 10, তাই না? ঠিক আছে, রুট 13 মাইনাস রুট 10, তাহলে রুট 13 মাইনাস রুট 10। তো এটাকেও কী করবো আমরা রুট 13 মাইনাস রুট 10, সরি রুট 10 তার স্কোয়ার সমান, দেখো রুট 13 মাইনাস রুট 10 এটার স্কোয়ার করে দিব। ঠিক আছে, তাহলে এটার স্কোয়ার করলে কী হচ্ছে, এটা স্কোয়ার করলে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। তাহলে রুট 13 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 এ মানে রুট 13, আচ্ছা বি মানে কত রুট 10, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে রুট 10 স্কোয়ার সমান, দেখো এখানে রুট 13 স্কোয়ার করলে কত হবে 13 মাইনাস 2 12 13 10 130, তাহলে রুট 130 রুট 130 প্লাস রুট 10 স্কোয়ার মানে 10, তাহলে 13 আর 10 23 যোগ করলে হচ্ছে এটা 23 মাইনাস 2 রুট 130। ঠিক আছে, তাহলে দেখো এবারে বড়ো কে, তাই না? দেখবো এটার মধ্যে কম্পেয়ার করবো। দেখো এখানেও 23 আছে, এখানেও 23 আছে, এখানে মাইনাস 2 2 আছে, তাই না? আচ্ছা দেখো তো 23 থেকে মাইনাস এই পোর্শনটা বাদ যাবে, আর 23 থেকে মাইনাস হবে এই পোর্শনটা, তাই না? আচ্ছা 23 থেকে যদি ছোট সংখ্যা বাদ যায়, মনে করো আমি 23 লিখলাম, একবার 23 থেকে আমি 3 বাদ দিলাম, তাহলে কত হচ্ছে 20। আর একবার আমি করছি কি না 23 থেকে আমি ডাইরেক্ট 20 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত থাকবে 3 থাকবে না? তাহলে দেখো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে যে 23 থেকে যদি ছোট সংখ্যাটা বাদ যায় তাহলে আমি কী পাবো, বড় সংখ্যা পাবো। আর 23 থেকে যদি বড় সংখ্যা বাদ যায় তাহলে ছোট সংখ্যা পাবো, তাই না? দেখো এখানে 23 আছে মাইনাস আছে, 23-এর পরে যে মাইনাস এই যে 2, এখানেও 2 তো আছে না, রুট ওভারের মধ্যে কী আছে 132, এখানে রুটের মধ্যে কত আছে 130, ঠিক কি না? তো দেখো এখানে মাইনাস এই যে সংখ্যাটা 132 অবশ্যই বড় সংখ্যা, 100 বড় সংখ্যা, তো তাহলে ওই যে বড় সংখ্যাটা এটা বাদ যাচ্ছে এর থেকে, তাহলে আমি কি বললাম যে বড় সংখ্যা বাদ গেলে কী পাবো, আমি ছোট সংখ্যা পাবো কি না, ছোট সংখ্যা পাবো তো। আর এইখানে দেখো এই মাইনাস থেকে দেখো 125 থেকে তো 130 ছোট, তাহলে ছোট সংখ্যা বাদ যাচ্ছে, তার মানে আমি কী পাবো, বড় সংখ্যা পাবো। তার মানে আলটিমেট এই যে সংখ্যাটা বেরাবে এটা কী হবে, বড় হবে না? এটাই তো বড় হবে কি না? 23 থেকে আমি ছোট সংখ্যাকে বাদ দিচ্ছি, তাহলে বড় সংখ্যা পাবো তো। 23 থেকে বড় সংখ্যাকে বাদ দিচ্ছি, এর থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি, তার মানে এটা ছোট সংখ্যা পাবো। তাহলে এখানে এটা কী পাবো, ছোট সংখ্যা পেয়ে যাচ্ছি ছোট, তাহলে বড় কে হবে এইটা, তাই না? বড় হচ্ছে এইটা রুট 13 মাইনাস রুট 10, এটা বড় হবে কার থেকে, রুট 12 মাইনাস রুট 11 থেকে। বুঝতে পারলে? এটা কিন্তু বড় হবে। হ্যাঁ, যেহেতু এখানে মাইনাস আছে তাই জন্যই, হ্যাঁ এটা মাইনাসের জন্যই হলো, কিন্তু না হলে প্লাস থাকলে কিন্তু এটাই বড় হতো। হ্যাঁ, এটা মাইনাস আছে এই জন্য এটা হলো, এই যে বোঝালাম এখানে 23 থেকে এটা। ঠিক আছে, চলো নেক্সট 4-এরটা দেখো। 4-এর দাগের অঙ্কটা কী বলেছে, 4 এটা হয়ে গেল। 4-টা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105, এই যে 105 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা এর মানকে নির্ণয় করতে বলেছে, তাই তো? এর মান কত হবে? তাহলে সমীকরণটা কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22x লিখে নেই, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 এটা সমান 0 দেওয়া আছে। বলছে এখান থেকে আলফা আর বিটা হচ্ছে দুটো বীজ, তাহলে আলফা মাইনাস বিটার মান কত হবে, তাই না? আলফা মাইনাস বিটার মান কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো আলফা একটা বীজ আর একটা বিটা বীজ, তাই না? তাহলে এই দুটার যোগফল সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টিকে আমরা কী লিখি না, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কোনটা, এক্সের সহগ, এই যে মাইনাস 22 একসাথে নিব এটাকে, তাহলে মাইনাস 22, তাই না? বাই এ দেখো এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে কী আছে 1 আছে, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি কত বেরোবে, মাইনাসে প্লাস, আর 22/1 মানে 22 হলো, আলফা প্লাস বিটার মান বেরিয়ে গেল। এবারে দুটা বীজদ্বয়ের কী করবো, গুণফল নির্ণয় করবো, মানে আলফা ইন্টু বিটা। তাহলে আলফা ইন্টু বিটা কত হবে আমরা জানি সি বাই এ, সি মানে এখানে কত 105, সি মানে হচ্ছে 105, আর নিচে এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে 1, সি বাই এ। তাহলে আলফা ইন্টু বিটা এটার মান কত বেরোলো 105/1 মানে 105 হলো।
এবারে আমাকে বার করতে বলেছে কিনা আলফা মাইনাস বিটা, তাই না? আলফা মাইনাস বিটার মানটা বার করতে বলেছে। তো দেখো এই কাজ করি আমরা, এই আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারটাকে আগে বার করি, একে স্কোয়ার করে দিলাম। তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে কী হচ্ছে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা এটাকে ভেঙে দিই, তাই না? এ স্কোয়ার মাইনাস টু এ বি, আর আচ্ছা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এছাড়াও আরেকটা সূত্র হয় না, যে আলফা মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি হয় না? তাহলে এই সূত্রটাতে আমরা ভাঙবো এটাকে, ঠিক আছে? তো আলফা প্লাস বিটার এখানে ভাঙবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, এই সূত্রটাতে ভেঙে দিলাম, ঠিক আছে? সমান দিয়ে তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটার মান আমাদের বার করানো আছে। আলফা প্লাস বিটার মান কত? 22। তাহলে এখানে আমরা লিখতে পারি 22 স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত বেরিয়েছে আমাদের? 105। তাহলে এখানে 105 লিখলাম। 22 স্কোয়ার করলে কত হয়? 22 স্কোয়ার করলে হচ্ছে 484, তাই না? 484 22 স্কোয়ার করলে 4 8 4, দেখে নিচ্ছি 22 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, 8টাকে যোগ করি 4 8 4, 484 হচ্ছে। তাহলে 484, হ্যাঁ 484, এটা মাইনাস, এটা হচ্ছে 4 5 20, 20 0 4 0 0 2, 4 1 4, 420। তাহলে 484 থেকে 420 বাদ দিব, তাহলে 420 বাদ দিলে 4 করতে 4 নামবে এখানে। এখানে আছে 2, 2 আছে কত দিলে 8 পাবো, 6 দিতে 4 4 মিলে গেলে 0, তাহলে 64 পেলাম আমরা। কার মান পেলাম? না আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারের মান পেলাম। তাহলে আমরা লিখতে পারি কি আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা কত পেলাম? 64 পেলাম, তাই তো? আর আমাদেরকে জানতে চাইছে কোনটা? না আলফা মাইনাস বিটার মান কত, তাই না? তাহলে এখান থেকে স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিই তাহলে আলফা মাইনাস বিটা হবে, বা আলফা মাইনাস বিটা, তাহলে এখান থেকে রুট তুললে এখানে রুট ওভার চলে আসবে 64। তাহলে আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু কী হবে? এখানে প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস কত হবে? 8 হবে, তাই না? 28 64, তাহলে প্লাস মাইনাস 8। তাহলে আমাদের পজিটিভ 8ও হতে পারে, নেগেটিভ 8ও হতে পারে, হ্যাঁ না? বলে তো দেয়নি যে ধনাত্মক মানটি বার করো। তাহলে এখানে প্লাস মাইনাস 8 হবে, ঠিক আছে? আলফা মাইনাস বিটার মান, ঠিক আছে? চলো নেক্সট, 4 হয়ে গেল। 5 দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যে দুটি কেন্দ্রের দুপাশে বিপরীত সমান দূরত্বে অবস্থিত। আচ্ছা, বিপরীত পাশে অবস্থিত বা সমান দূরত্বে অবস্থিত। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, মনে করো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার এই পাশে একটা জে আছে, ঠিক সমান দূরত্ব, মানে কেন্দ্র থেকে সমান দূরে এ পাশেও একটা জে আছে, ঠিক আছে? তাহলে কেন্দ্র থেকে সমান দূরত্বে জে থাকলে তাদের দূরত্ব মানে তাদের যে দৈর্ঘ্যগুলো হবে জে দুটার সমান সমান হবে না? সমান, কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে, আবার এরা কেন্দ্রেও কিন্তু সমান কোণ উৎপন্ন করে। এবারে কি বলেছে? ও কেন্দ্রের ভিতরে এ বি আর সিডি জে দুটা, তাহলে এ বি নাম দিই এটার এ বি, আর এটা দিলাম সিডি, ঠিক আছে? সিডি নাম দিলাম, তাহলে জে দুটার নাম দিয়ে দিলাম সিডি জে। দুটি কেন্দ্রের দুপাশে বিপরীত, আচ্ছা দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত, ঠিক আছে? তোটা হয়ে গেছে। এবারে কোণ এ ও বি বলছে 60 ডিগ্রি। আচ্ছা কোণ এ ও বি মানে কোনটা দেখি? কোণ এ, এটা তো কেন্দ্র ও বি, মানে এই কোণটা, এই কোণটা বলেছে 60 ডিগ্রি, এটা ও, হ্যাঁ ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয়, এটা 60 ডিগ্রি। তো এটা 60 ডিগ্রি বলেছে। আর কি বলেছে? না সিডি 6 সেন্টিমিটার। সিডির মান কোনটা? এই যে সিডি, এটা হচ্ছে 6, আচ্ছা 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে জানতে চাইছে। এরকমটা করানো হয়েছে মনে হয় আগে, টেস্ট পেপারে ছিল। তো দেখো এইখান থেকে আমরা এটাকে যোগ করে দিই, আর এটার সঙ্গে এটাকে যোগ করে দিলাম, ঠিক আছে? তো দেখো এইখানে এটা যদি 6 হয় তাহলে এটাও তো 6 হবে না, কারণ একই মানে জ্যাগুলো তো সমান দূরত্বে আছে কেন্দ্র থেকে। তাহলে এই জ্যাটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এই জ্যাটাও কত হবে? 6 সেন্টিমিটার হবে। আচ্ছা এবার দেখো এখানে বিপ্রতীপ কোণ লাগাবো, তাহলে এটা 60 ডিগ্রি হলে তাহলে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি হবে না? বিপ্রতীপ কোণের ধারণায় এই কোণটাও 60 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এই ও থেকে, এটা তো ও কেন্দ্রটা, তাহলে কেন্দ্র থেকে দেখো এটাও ব্যাসার্ধ ও সি, আর ও বি কি? ওডিও ব্যাসার্ধ। আমরা যদি এই ত্রিভুজটাকে ধরি যে ত্রিভুজ সিওডির ক্ষেত্রে, ত্রিভুজ সিওডির ক্ষেত্রে যদি আমরা ডি, ত্রিভুজ সিওডি যদি দেখি আমরা এই সিওডিতে, যে দেখতে পাচ্ছি কি যে ও সি আর ওডি দুটা একই বৃত্তের ব্যাসার্ধ না? ওসি সমান কি হবে? ওডি। আচ্ছা ওসি সমান যদি ওডি হয়, এই দুটা ব্যাসার্ধ যেহেতু, কারণটা কি? একই বৃত্তের ব্যাসার্ধ না? একই বৃত্তের ব্যাসার্ধ।
একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এগুলো দুটো সমান হলে এদের কোণগুলোও তো সমান হবে। মানে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এই ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটো কোণও সমান হবে। তাহলে দেখো এই দুটো কোণ সমান হয়ে গেলে মানে আমি বলতে পারি কোণ এই যে ও সি ডি, মানে কোণ ও সি ডি এটা সমান কি হবে, কোণ ও ডি সি হবে, তো কোণ ও ডি সি হবে। তাহলে এই দুটো কোণও সমান হবে। এবার দেখো একটা কোণ তো 60 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাহলে বাকি থাকে কত, আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে 60 ডিগ্রি এটা হয়ে গেছে, তাহলে বাকি থাকে কত, 180 মাইনাস 60, 180 মাইনাস 60, আর এই দুটো কোণ যেহেতু সমান তাহলে একে কী করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে প্রত্যেকটা কোণ সমান সমান পাবো, 60 বাদ দিলে 120/2 কাটাকাটি করলে 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি, মানে এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ যদি 60 ডিগ্রি হয়, এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত, ত্রিভুজটা 6, তাহলে এটাও কত হবে, 6 হবে, এটাও কত হবে, 6 হবে, হবে কিনা? তাহলে দেখো ও থেকে সি আমরা কি ধরেছি, ও সি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ না ওডি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে চেয়েছিল, তাহলে ব্যাসার্ধ কত বেরোবে, 6 সেন্টিমিটার, তাহলে হতে ব্যাসার্ধ সমান কত হবে, 6 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার, ঠিক আছে, 6 সেমি। হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল কত, 6 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারলে পাঁচেরটা। এবার 6 দাগের অঙ্কটা দেখি। 6 বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস, আচ্ছা ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা কি বলেছে, এবিসিডি, আচ্ছা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকি। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম, যার কেন্দ্র মনে করো যে ও কেন্দ্রীয় বৃত্ত এটা ও। এবার বলেছে কি না যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস বলেছে, তাহলে এবি ব্যাস, এটা টানলাম এবি, নাম দিলাম এটার এবি ব্যাস। আচ্ছা বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, তাহলে এবিসিডি আমি টেনে দিলাম এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটাকে যোগ করলাম আর এটাকে যোগ করে দিলাম, এবি এটা সি এটা ডি। ঠিক আছে, তাহলে এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, নাম করে দিলাম। এবারে বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বলেছে এবি সমান্তরাল ডিসি, আচ্ছা এবি আর এইটা এই যে এবি সমান্তরাল ডিসি, আচ্ছা ভালো কথা, এবি সমান্তরাল ডিসি এটা দেওয়া আছে। আর কি বলেছে, কোন বিএসি 25 ডিগ্রি, কোন বিএসি 25 ডিগ্রি, কোথায় বলেছি যে কোন বিএসি হচ্ছে 25 ডিগ্রি, কোন বিএসি মানে কোনটা, কোন বিএসি মানে এই কোনটা, তাই না, কোন বিএসি মানে এই কোনটা কত ডিগ্রি, 25 ডিগ্রি, আচ্ছা 25 ডিগ্রি। আর কি বলেছে কোন ডিএসসি এর মান কত হবে, তাহলে কোন ডিএসসি এর মান কোনটা, কোন ডিএসি মানে এই কোনটা কত, তাই তো, এই কোনটা জানতে চাইছে কত হবে। আচ্ছা দেখো একটা কথা বলি, দেখো এখানে এইটা দেখো, এই যে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজটার এই কোণটা কত হবে বলতো, এই কোণটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ না, অর্ধবৃত্তের উপরে অবস্থিত কোণ, এটা 90 ডিগ্রি হয়ে যাবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি, কোণ এ সি বি সমান কত হবে, 90 ডিগ্রি হবে কিনা, কারণ কি না অর্ধবৃত্তস্থ কোণ, কি লিখব, অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। ঠিক আছে, এবার দেখো এই কোণটা হয়ে গেল কত, তাহলে 90 ডিগ্রি, এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার দেখো এটা 25 এটা 90 হয়ে গেছে, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো, পাবো কিনা, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটা কোণের সমষ্টি বাদ দিলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে কোণ এ বি সি কত হবে, তাহলে কোণ এ বি সি সমান 180 ডিগ্রি মাইনাস করে 90 প্লাস 25, 90 প্লাস 25, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90, 10 100, 115 ডিগ্রি, 90 115 বাদ দিলে 5 5 10,
2 6 65 ডিগ্রি, তাই তো, এক এক মিলে গেলে 0, তাহলে 65 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 65 ডিগ্রি। ওকে, এটা পেয়ে গেলাম কত, 65 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হয় আমরা জানি, 180 ডিগ্রি হয়, মানে সম্পূরক হয় পরস্পর। তাহলে এই কোণটা যদি 65 হয়, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব না, মানে কোণ এডিসি পাবো তো, তাই তো। তাহলে এখান থেকে আমরা পাবো কি না, কোণ এডিসি কি পাবো, তাহলে দেখো এবারে পাবো আমরা কোণ এডিসি। তাহলে কোণ এ ডিসি সমান কত হবে না, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। ঠিক আছে, এটা বাদ দিলে কত হচ্ছে, 65 5 70, 10 80, 115 ডিগ্রি হচ্ছে, তাই না। 180 থেকে 115 বাদ দিলে তো 65 পাচ্ছিলাম, 115 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি। ঠিক আছে, 115 ডিগ্রি। এবার দেখো এই কোণটা পেয়ে গেলাম আমরা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই জন্য আমরা এটা পেলাম। ঠিক আছে, তো এইটা তুমি লিখতে পারো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় যেহেতু, হ্যাঁ, এই জন্য। এইবারে দেখো আবার একটা জিনিস এখানে বলে রেখেছে না, এবি সমান্তরাল সিডি বা ডিসি। আমরা জানি দুটো সরল রেখা যখন সমান্তরাল হয়, মানে এরকম হয়, আর তাদের মধ্যে যখন একটা ছেদক বা ভেদক থাকে, তাই না, তাদের যে এই কোণটার সাথে এই কোণটা কী হয়, একান্তর কোণ হয় না, একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো পরস্পর কী হয়, সমান সমান হয়। তাহলে এইখানে দেখো এইটা আর এইটা সমান্তরাল সরলরেখা, আর এইটা যদি ছেদক হয়, যদি হয়, তাহলে দেখো এই কোণ আর এই কোণ, এই দুটো কি একান্তর কোণ না, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে এটা যদি 25 ডিগ্রি হয়, এটাও কত হবে, 25 ডিগ্রি হবে, হবে তো। তাহলে এটাও 25 ডিগ্রি হলো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, কোণ এ সি ডি 25 ডিগ্রি, মানে এটা এটা ত্রিভুজ এ ডি সি হচ্ছে, হ্যাঁ না, এ ডি সি বা এ সি ডি যাই বল না কেন, ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এটা হচ্ছে, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে হচ্ছে। তাহলে দেখো এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কত না, 25 ডিগ্রি, কী করে, একান্তর কোণ, হ্যাঁ। তাহলে কোণ এ সি ডি, এখানে আমরা কি পেলাম, কোণ এ সি ডি, হ্যাঁ, কোণ এ সি ডি সমান কত হবে, 25 ডিগ্রি। কারণ কি না, এ বি সমান্তরাল কি ডিসি, এবং আমরা কি পেলাম, এসি বা সি এ ছেদক, এসি ছেদক, তাই না। তাহলে এটা এই দুটো কোণ কী হবে, একান্তর কোণ হচ্ছে না, এই দুটো ছেদক, এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, কোণ যে বিএসি, কোণ বিএসি, মানে কোণ বিএসি, এটা কি হচ্ছে, সমান কি হবে, কোণ এই যেটা লিখলাম আমি এসিডি, হ্যাঁ না, কোণ এসিডি, এরা পরস্পর কি হচ্ছে, একান্তর কোণ। আমি লিখে দিচ্ছি কোণ এসিডি, এটা কি একান্তর কোণ না, একান্তর কোণ। তাহলে এই একান্তর কোণের জন্য কি হচ্ছে, এই এসিডির মানটা 25 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো ত্রিভুজ এসিডি, মানে ত্রিভুজ এসিডি এর এই কোণটাও আমাদের 115 ডিগ্রি বেরিয়ে গেছে, এটা 25 ডিগ্রি বেরিয়ে গেছে। তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো এবার, তাই না। 180 ডিগ্রি থেকে দুটা কোণের সমষ্টিকে বিয়োগ করে দেবো। তাহলে কোণ এখান থেকে আমরা বার করবো এই কোণটা, মানে জানতে চাইছে কি, সিএডি না, কোণ সিএডির মান জানতে চাইছে। তো কোণ ডিএসি যাই বলো না কারণ ডিএসি, তো ডিএসি লিখি, কোণ ডিএসি সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস এই দুটা কোণের সমষ্টি, মানে 115 ডিগ্রি প্লাস হচ্ছে 25 ডিগ্রি, এই দুটা কোণের সমষ্টি। তাহলে 180 মাইনাস 115, 20 10 30 40, 140, তাই তো, 20 10 30, 5 5 10 40, 140, 180 থেকে 40 বাদ দিলে কত থাকে, 48 থাকে, তাহলে 40 ডিগ্রি হলো। তাহলে এই কোণটা জানতে চাইছিল না, এই কোণটার মান আমরা পেয়ে গেলাম কত, 40 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলবে। তাহলে এই কোণটার মান আমরা পেলাম কত, 40 ডিগ্রি। ঠিক আছে, কোণ ডিএসসির মান হয়ে গেল 40 ডিগ্রি। হয়ে গেছে, তো চলো নেক্সট, 6টা হলো, 7এরটা, 7এর দাগের অঙ্কটা কি বলেছে, 7 7টা বলেছে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান 4 সেন্টিমিটার এবং কিউসি সমান 9 সেন্টিমিটার এবং যদি পিবি সমান এ কিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা একটা আছে, তাহলে ত্রিভুজ এবিসি আগে আঁকি। ত্রিভুজ
ABC, এ বি সি। তো ত্রিভুজ ABC আঁকলাম, অঙ্কন করলাম। ত্রিভুজ ABCতে কি বলেছে না, ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরল রেখা, মানে এই যে BC বাহুটা, এই BC বাহুর একটা সমান্তরাল সরল রেখা আছে। তাহলে এখানে একটা যে কোনো জায়গাতে আমি একটা সমান্তরাল সরল রেখা এঁকে দিলাম, ঠিক আছে। এই BC বাহুর সমান্তরাল সরল রেখা হলো। এবারে বলেছে কি না যে BC বাহুর সমান্তরাল সরল রেখা, বাহুর সমান্তরাল সরল রেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে ABকে, মানে এই ABকে P বিন্দুতে ছেদ করেছে এইখানটাতে, আর ACকে Q বিন্দুতে ছেদ করেছে এইখানটাতে, Q বিন্দুতে। তাহলে PQ পেলাম, ঠিক আছে। এবার কি বলেছে, P ও Q বিন্দু ছেদ করে যদি AP 4 সেন্টিমিটার হয় আর QC 9 সেন্টিমিটার হয়। আচ্ছা, AP 4 সেন্টিমিটার, এ থেকে P মানে কোনটা দেখি আমি, এইটা, P এটা, তাহলে এ থেকে P এটা কত, 4 সেন্টিমিটার। আচ্ছা, আর কি বলেছে, QC বলেছে কত, 9, QC হচ্ছে 9, তো Q থেকে C মানে এটা 9, ঠিক আছে। QC 9 সেন্টিমিটার, সেমি, এটা 4 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি বলেছে না, বলেছে যে এবং PB সমান AQ। আচ্ছা, PB সমান AQ, PB মানে কোনটা, এইটুকু পার্টটা PB, আর AQ মানে কোনটা, এইটা, তাই না, এই পার্টটা। তাহলে দেখো PBকে যদি আমি X ধরে নিই, তাহলে এটাও কত হবে, X হবে, কারণ কি বলেছে, PB সমান কি বলেছে, AQ বলেছে, তাই না, দুটো সমান সমান বলেছে। তাহলে এটাকে X ধরলে এটাও X হলো, ঠিক আছে। এবারে কি জানতে চাইছে, হলে বলেছে PB এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে PB এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে PB এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে PB এর দৈর্ঘ্য কীভাবে বার করানো যায় দেখো, তো থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, এই পার্টটা বাই এই পার্টটা সমান কি হবে, এই পার্টটা বাই এই পার্টটা হয় না। তাহলে আমরা লিখতে পারি কি, AP বাই PB সমান কি হবে, AQ বাই QC। দেখো এখানে এপির মান কত দেওয়া আছে, 4, তাহলে এপির জায়গাতে আমরা 4 লিখতে পারি, বাই পিবির মান কত ধরেছি, X, তাই না। আমরা ধরে নিয়েছি তো পিবি সমান কি ধরেছি, X ধরে নিয়েছি না, এখানে X লিখে দিলাম, ঠিক আছে। এখানে এটা X ধরেছি, তাহলে X সমান AQ মানে কোনটা, AQ মানে আবার X বাই কত দেখো, QC মানে কত, 9, কোনাকুনি গুণ করো, XS গুণ করলে X স্কোয়ার সমান কত হচ্ছে, 9 4 36, বা X সমান কত হবে, √36 হবে, কারণ স্কোয়ার উঠে যাচ্ছে। তাহলে X = 6 6 36, তাহলে X এর মান কত বেরোলো, 6। আর Xটাকেই তো আমরা ধরেছিলাম PB আর AQ সমান, তাহলে এখান থেকে PBর মান পেয়ে গেলাম, অতএব PB সমান কত হবে, 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে PBর মান হয়ে গেল কত, 6 সেন্টিমিটার, ঠিক আছে। 7টা হলো, 8এর দাগেরটা। 8এর দাগের অঙ্কটাতে কী বলেছে দেখি, 5 6 7 8টা বলছে, দুটি আয়তঘনকের ধারগুলি যথাক্রমে 4 6 4 একক এবং 8 2h-1 এবং 2 একক। আচ্ছা, যদি তাদের ঘনফল সমান হয় তাহলে H এর মানটাকে নির্ণয় করতে বলেছে, তাই না। আচ্ছা, দুটি আয়তঘনকের ধারগুলা দেওয়া আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, একক হয়। আচ্ছা, যদি তাদের ঘনফল সমান হয়, মানে দুটো আয়তঘনকের কী হবে, আয়তন সমান বলেছে, তাহলে আয়তন যদি সমান হয় তাহলে H এর মান কত হবে। আয়তঘনকের আয়তনের সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দেখো এখানে দৈর্ঘ্যকে কত দেওয়া আছে, 4 6 4 দেওয়া আছে না, তাহলে আমরা লিখতে পারি 4 × 6 × 4, এটাই সমান আরেকটার সাথে, যে আয়তঘনকটা আছে 8, 8 ইন্টু কত আছে, 8 ইন্টু 2h-1, তাহলে 2h-1 ইন্টু কত আছে, 2h-1 ইন্টু 2, এইটা। তাহলে এই দুটার আয়তন সমান, তাহলে দুটোর আয়তন মানে আয়তঘনকের আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ধরলাম, ব্যাস। এই দুটাকে এবার ক্যালকুলেশন করি এটাকে। তাহলে দেখো এখান থেকে আমরা এই 8 আর 2 না এখানে গুণে আছে, তাহলে এই পাশকে চলে আসলে কিসে আসবে, ভাগে আসবে, হ্যাঁ না। আচ্ছা, আমরা একটু উল্টে লিখি, হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম হবে আর কি, 2h-1 পাশে আমরা রাখলাম, তাহলে এই পাশে নিশ্চয়ই এগুলো ছিল, তাহলে 4 × 6 × 4, আর এই 8 আর 2টা নিচে চলে গেল, 8 আর 2 মানে এটা নিচে চলে যেত না, নিচে চলে গেল, কাটাকাটি করে, এবার 4 2 × 8, 2 2 4 4 কেটে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2h-1 সমান 6, সব কেটে গেছে, 6 আছে। তাহলে এখানে 2h = এই -1টা 6, তো 4 6 4, হ্যাঁ 4 6 4, আর এখানে 8 আর 2 ছিল, তো তাহলে 8 2 × 16, 4 4 16, 4 6, হ্যাঁ। তাহলে এখান থেকে H এর মানটা কত হবে, 6, আর এই একটাই পাশে গেলে +1 হবে, 6 আর 1 কত হবে, 7 হবে। তাহলে এখান থেকে H এর মানটা কত বেরোবে,
7 এই দুইটাই পাশে চলে আসবে ভাগে, তাহলে 7/2 কাটাকাটি করো, 2 3 6, দশমিক দাও 1 থাকলো 10, 2 5 10, তাহলে 3.5 এত সেমি। তাহলে এখান থেকে এইচের মানটা আমাদের বেরিয়ে গেল। এইচের মানটাই বার করতে বলেছিল না, এইচের মান 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার বেরিয়ে গেল। বলেছিল এখানে এইচের মানটা নির্ণয় করতে, তাহলে এইচের মান বেরিয়ে গেছে। চলো নেক্সট, তারপরের অঙ্কটা পড়ি কী বলেছে। কতটা IX 9টা বলছে একটি চামড়া বলে এত বর্গ সেমি চামড়া আছে, তো বলটির ব্যাস কত? বলটির ব্যাস কত জানতে চাইছে। আচ্ছা ব্যাস, আচ্ছা একটি চামড়ার বল এত বর্গ সেমি চামড়া আছে। চামড়ার বল বলতে গোলক, চামড়ার বল মানে কি গোলক, তো আর গোলকের ক্ষেত্রফল কী হয়, সমগ্রতলের ক্ষেত্রফল বলো, বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে আমরা বলতে পারি কি 4πr², ধরি কতটা যেন IX না, আচ্ছা এখানে আমরা ধরি, হ্যাঁ ধরি বলটির ব্যাসার্ধ, ধরি বলটির ব্যাসার্ধ আর সেমি, ধরে নিলাম বলটির ব্যাসার্ধকে ধরলাম কত, আর সেন্টিমিটার, ঠিক আছে। তো বলটির ব্যাসার্ধ যদি আর সেন্টিমিটার হয়, তাহলে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr²। প্রশ্নানুসারে আমরা বলতে পারি কি 4πr², আছে এটা এখানে লিখে দিই 4πr², এটা। আর এটাই বলেছে কত, বইতে বলেছে কত না 5544, মানে 5544 বর্গ সেন্টিমিটার। তাহলে 5544 এটার সাথে সমান করে দেবো, বুঝতে পারলে। তাহলে দেখো এখান থেকে আমরা এক কাজ করি, তাহলে r² সমান কত হবে না 5544, আর এই 4πটা গুণে ছিল ভাগে চলে যাবে, তাই তো 4π হলো। তাহলে এখান থেকে r², এখানে বা r² সমান কত হবে 5544/4। আচ্ছা পাইয়ের ভ্যালু কত, 22/7, কিন্তু এখানে তো 22/7টা উল্টে যাবে, 7 22 হয়ে যাবে, তাহলে 7 উপরে হবে নিচে 22 হবে, তাই তো। এবার কাটাকাটি করি, 11 2 22, 11 5 55, একটা শূন্য দিব, 11 4 44, একসাথে কাটলাম, ঠিক আছে। 11 4 44, 11 5 55 কেটে দিল, 504 হলো, তাই না। আবার 4 একদম কাটবে, 4 1 4, 4 কাটে, 4 1 4, 5 10, 4 2 8, 9 10 20, 24 4 6 24, 126, আবার 2 কাটি, 2 6 12, 2 3 6 63। তাহলে এখান থেকে 63 আর 7 থাকছে, তাহলে r² সমান কত হচ্ছে 63 × 7 হচ্ছে। তাহলে দেখো এইখান থেকে আমরা r সমান কী হবে, √63 × 7। তাহলে দেখো এখানে আমরা যদি 63কে ভাঙি, তাহলে কি ভাঙতে পারি, 9 7 63, আর এই 7টা ছিল থাকলো, 9 7 63কে ভেঙে দিলাম r এর মানে। তাহলে r = কত হবে, 9 মানে বর্গমূল মানে 3, 9 বর্গমূল 3, আর দুটো 7-এর জন্য একটা 7, তাহলে r এর মানটা কত হচ্ছে 7 3 21। আচ্ছা 21 বেরালো, তাই তো। তাহলে দেখো এখান থেকে আমরা কি ধরেছিলাম না, ব্যাসার্ধ ধরেছিলাম 8 সেন্টিমিটার, তো 8টার মানটা বেরিয়ে গেছে 21, তাহলে ব্যাস কী হবে, ব্যাসার্ধের দ্বিগুণ হবে, তাই তো। তাহলে 21কে 2 দিয়ে গুণ করবো, দিলে ব্যাস পেয়ে যাবো। তাহলে অতএব ব্যাস কত হবে, ব্যাস সমান কত হবে 2r, সমান কত হবে না 2 × r মানে কত 21, তাহলে 21 2 কত 42 এত সেমি। তাহলে ব্যাস পেয়ে গেলাম আমরা কত 42 সেন্টিমিটার, ঠিক আছে। বুঝতে পারলে কিনা জানাবে, ঠিক আছে। তাহলে ব্যাস হয়ে গেল কত 42 সেন্টিমিটার হলো। 9টা হয়ে গেল, 10 দাগের অঙ্ক কী বলেছে, 10 দাগের অঙ্ক বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এই যে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতিকোণ কত হবে, এটা জানতে চেয়েছে। তাহলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে √3:1। তাহলে দেখো এই মনে করো স্তম্ভ, এই তার ছায়া, এখানে থিটা কোণ করছে, ABC নাম দিলাম, ঠিক আছে। তো বলেছে যে এখানে কি বলেছে না, স্তম্ভের প্রথমে বলেছে কি না, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত। তাহলে প্রথমে কি আছে, ছায়া, প্রথমে আছে কি ছায়া = স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা, এই দুটোর অনুপাত কত দেওয়া আছে √3:1, √3:1 দেওয়া আছে। তো আমি মনে করি ছায়ার দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি না, ধরি এটা ছায়া ধরলাম, ঠিক আছে। তো ABটাকে ধরি ছায়ার দৈর্ঘ্য, ছায়াটাকে এটা ধরবো BC এইটা, হ্যাঁ ছায়া, এটা স্তম্ভের উচ্চতা। ধরি ছায়ার দৈর্ঘ্য
বিসি বিসি সমান কত √3 ইন্টু এক্স ধরলাম, ভেরিয়েবল একটা ধরলাম, √3x একক। ঠিক আছে, আচ্ছা স্তম্ভের উচ্চতা তাহলে 1 ইন্টু এক্স মানে এক্স একক হবে। এবি স্তম্ভের উচ্চতা, তাহলে অতএব স্তম্ভের উচ্চতা কত হবে এক্স, এক্স না মানে এবি আগে লিখে দিই আমি, এবিটা লিখছি যখন, এবি সমান কত হচ্ছে না এক্স একক হচ্ছে, তাই না? তাহলে এখানে আমি দেখো স্তম্ভের উচ্চতাটাকে এবি ধরেছি, তাহলে এবি তাহলে এটা হচ্ছে কত এক্স, আর বিসি মানে ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে √3x হচ্ছে না? তাহলে দেখো এটা লম্ব, এটা ভূমি কোণের সাপেক্ষে, মানে এটাকে যদি আমরা থিটা কোণ ধরি, হ্যাঁ এই থিটা কোণের সাপেক্ষে কী হচ্ছে, এটা লম্ব এটা ভূমি, ট্যান থিটা আমরা জানি না, ট্যান থিটা কী হয়, আমরা ট্যান থিটা মানে কী হয় লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে এখানে এক্স আর ভূমি মানে কত √3x, তাহলে এক্সের সাথে এক্স কাটলাম, তাহলে ট্যান থিটা = 1/√3, ট্যান থিটার মান 1/√3 মানে ট্যান কত ডিগ্রির মান, ট্যান থিটা = 1/√3 মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান, তাহলে দুপাশ থেকে ট্যান কাটলে থিটার মান কত বেরোবে 30 ডিগ্রি, তাই না? তাহলে উন্নতি কোণ কত বেরোবে 30 ডিগ্রি। ঠিক আছে, থিটার মানটা কত বেরোলো আমাদের 30 ডিগ্রি বেরোলো, তাই তো 30 ডিগ্রি, তাহলে উন্নতি কোণটা হয়ে গেল 30 ডিগ্রি হয়ে গেছে। তারপরে চলো নেক্সট পরের অঙ্কে 11 দাগ। 11 দাগেরটা কী বলেছে, 11 দাগেরটা বলেছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3, আচ্ছা ট্যান থিটা প্লাস, দেখো কী দেওয়া আছে, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি এটাই সমান কী দেওয়া আছে না √3, এটা √3 দেওয়া আছে, আর বার করতে কি বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে, সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো? এটা সমান কত, এটা জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো ট্যান, এখানে চলে আসি এবার, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 কত ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান, তাই না? ট্যান 60 ডিগ্রির মান হয় √3, তাহলে আমি √3 জায়গায় লিখতে পারি কত ট্যান 60, তাহলে দুপাশ থেকে ট্যান কাটবে, কেটে গেলে কত থাকবে থিটা প্লাস 15 ডিগ্রি, এটাই সমান কত 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা থিটার মানটা পাবো 65 ডিগ্রি, 65 না 60 ডিগ্রি, 60, এটা প্লাস 15টা পাশকে যাবে -15 হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে থিটার মান কত পাবো, 60 থেকে 15 বাদ দিলে 45, 5 50 60, 45 ডিগ্রি, তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম কত 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটার মানটা যখন পেয়ে গেছি আমরা, এবার এখানে বসাবো থিটার মান, তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান জানতে চাইছে, তাহলে সাইন থিটা মানে কত হবে সমান সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, এখানে বসাবো কস 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস কস 45 ডিগ্রির মানও 1/√2, দেখো 1/√2 যোগ করলে কত হবে 2/√2, তাই না? √2 লসাগু হয়ে যাবে, 1 + 1 কত হবে 2 হবে না, 2/√2। এবার তুমি বলবে করণীয় নিরসন করে দাও, তাহলে 2, এখানে নিচে একটা √2 আছে তো উপরেও একটা কী করবো, নিচে একটা √2 দিয়ে গুণ করবো, তো উপরকেও একটা √2 দিয়ে গুণ করে দিলাম। দেখো এটা কত হচ্ছে 2√2 উপরে হচ্ছে, আর √2 গুণ করলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে এই 2 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে √2, অ্যান্সার হচ্ছে এটা √2। ঠিক আছে, √2 হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে? √2। চলো নেক্সট অঙ্কে যাই, কত দাগেরটা হবে, এটা হয়ে গেছে, এবারে 12টা হবে, 12 দাগ। 12 দাগের অঙ্কটা কী বলেছে যে একটি রাশি তথ্যে ইউআই সমান দেওয়া আছে, এটা সামেশন এফআই ইউআই 20, সামেশন এফআই 100, তো এক্স বার নির্ণয় করো, এক্স বারটা মানে গড়, তাই তো? তাহলে দেখো এখানে ইউআই সমান কী দেওয়া আছে, ইউআই সমান দেওয়া আছে কি না xi - 25, xi - 25 বাই কত দেওয়া আছে 10, এটা দেওয়া আছে। আর অ্যাকচুয়ালি আমরা ইউআই সমান কি জানি না, ইউআই সমান আমরা জানি যে xi - a/h, তাই না? এখন এই দুটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, দেখো তাহলে এ মানে কত বেরাচ্ছে, এর মান হচ্ছে কত 25, আচ্ছা এইচের মান কত হচ্ছে 10 হচ্ছে না, এই দেখো এইচ এখানে নিচে আছে, তো এখানে 10 আছে, তাহলে এইচের মানও কত পেলাম
10 পেলাম। ঠিক আছে, এবার এক্স বার মানে কি জানি আমরা গড়, তাহলে এক্স বার সমান কি হয় না এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ, এটা হয় সূত্র। তাহলে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ, তাহলে এখানে আমরা মানগুলোকে বসিয়ে দেবো। এর মান কত 25, 25 প্লাস সামেশন এফ আই ইউআই এর মান বইতে দেওয়া আছে কত, সামেশন এফ আই ইউআই এর মান দেওয়া আছে 20, তাহলে এখানে বসাবো 20 বাই সামেশন এফ আই এরও মান দেওয়া আছে বইতে কত, সামেশন এফ আই হচ্ছে 100, তাহলে নিচে কত বসাবো 100 এর মান ইন্টু এইচ এর মান কত পেয়েছি 10। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখি, এই দেখো একটা শূন্যের সাথে একটা শূন্য কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকছে কত 25 প্লাস এখানে পুরো 100 কেটে গেছে, এখানে 2 1 2 আছে, তাহলে 25 আর 2 যোগ করলে কত হচ্ছে 27 হয়ে গেল অ্যান্সার এটা। ঠিক আছে, তো 27 হয়ে গেল অ্যান্সার। তো 4 দাগের অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, 4 দাগের এই পর্যন্ত অঙ্কগুলো ছিল, এই পর্যন্ত আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো কেমন লাগলো জানাবে ভিডিওটা। ঠিক আছে, তো চলো, ভালো লাগলে লাইক করবে, একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিনিয়ত এরকম ক্লাসগুলো পেতে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। চলো, টাটা।